মেয়াদ শেষ হলেও বছরের পর বছর ঘুরে টাকা পাচ্ছেন না গ্রাহক। আস্থা কমতে থাকায় 14 বছরের জীবন বীমায় পলিসি কমেছে 54 লাখ। উচ্চ ঝুঁকিতে 15টি কোম্পানি, সরকারকে এগিয়ে আসা তাগিদ। আন্তর্জাতিক রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। সমুদ্রের উপর রানওয়ে ছুঁয়ে 2রা অক্টোবর আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা শুরু। কাজ চলছে দ্রুত গতিতে। সাদা পাথর লুটপাটে কমেছে পর্যটক, ধস নেমেছে ব্যবসায়। ভোলাগঞ্জে সংকটে সহস্রাধিক মানুষের জীবিকা। পাথর প্রতিস্থাপন শুরু হওয়ায় পর্যটন অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা। খরা অতিবৃষ্টির পরও মৌলভীবাজারে আউশের ভালো ফলন। ধান কাটাই মারায়ে ব্যস্ত কৃষক। লাভজনক হওয়ায় বাড়ছে আবার, বলছে কৃষি সম্প্রসারণ বিভাগ। এবং কুয়েতে কর্মী নিয়োগে চালু ভিসা সত্যায়ন ব্যবস্থা। বাংলাদেশ দূতাবাসের যুগান্তকারী পদক্ষেপে প্রবাসীদের সাধুবাদ। আইন করে বাস্তবায়নের দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। জীবন বীমার 15টি কোম্পানি সংকটাপন্ন। এ খাতের নিয়ন্ত্রক সংস্থা ইডরা বলছে মধ্যম ঝুঁকিতে রয়েছে আরও 15টি, স্থিতিশীল মাত্র 6টি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, গ্রাহকের পাওনা টাকা পরিশোধ না করার প্রবণতাও বাড়ছে। যদিও গুটি কয়েক কোম্পানির জন্য পুরো খাতকে ভুগতে হচ্ছে বলে দাবি তুলনামূলক ভালো অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোর। নাজুক পরিস্থিতির উন্নয়নে সরকারকে পাশে চায় বিমা কোম্পানি মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BIA। দ্রুতই পদক্ষেপ নেয়ার আশ্বাস ইডরার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রাজধানীর বিজয়নগরে একটি বিমা কোম্পানির প্রধান কার্যালয়ে ঢুকতেই শোনা গেল একজন গ্রাহকের এমন ক্ষোভের কথা। প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কক্ষে ঢুকতেই বোঝা গেল 2021 সালে মেয়াদ শেষ হয়েছে। সেই বিমার টাকার জন্য এখনো ঘুরছেন একজন গ্রাহক। অবশ্য কর্তৃপক্ষ জানালো নতুন করে তেমন একটা পলিসিও নিচ্ছে না বিপর্যস্ত কোম্পানিটি। আপাতত নতুন পলিসি কম। দেখা মিলল আরো কয়েকজন গ্রাহকের, তারাও জানালেন তাদের একই রকম অভিজ্ঞতার কথা। ম্যাচিউরড হওয়ার পরে 4 বছর 8 মাস এদের পিছনে ঘুরতেছি। ঘুরতে ঘুরতে তো এখন বুঝতে পারি যে কখন কি বলে। লেখা দিল অক্টোবর মাসে যোগাযোগ করেন। 10 বছর পরে যাইও আরো 7 বছর প্লাস হয়ে গেছে। মৃত্যু দাবির ওই কাগজপত্র জমা দিয়ে গেছি, 7 বছর হয়েছে। তো আমি যেতে কোনো পাইতে আসি না, তো আমি আরেকজনের কেন বলবো। গ্রাহকের বিমা বিমুখ অবস্থানের কারণও মিলছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা ইডরার তথ্যে। আস্থা কমতে থাকায় 2024 সাল পর্যন্ত 14 বছরে জীবন বিমায় পলিসি কমেছে 54 লাখ। 2024 সালে 12,965 কোটি 74 লাখ টাকা বিমা দাবির বিপরীতে কোম্পানিগুলো পরিশোধ করেছে 8,590 কোটি 68 লাখ টাকা। অর্থাৎ দাবি করা প্রায় 34% টাকা পাননি গ্রাহকরা। আর চলতি বছরের প্রথম প্রান্তিকে দাবি করা 6,375 কোটি 68 লাখ টাকার মধ্যে কোম্পানিগুলো গ্রাহককে দিতে পারেনি প্রায় 63% অর্থ। অবশ্য এই সময় বিমা দাবির শতভাগ অর্থ পরিশোধ করেছে এমন কোম্পানির সংখ্যা বেড়েও হয়েছে দ্বিগুণ। গুটি কয়েক মরণাপন্ন জীবন বিমা কোম্পানির জন্য পুরো খাতকে মাসুল গুনতে হচ্ছে বলে দাবি তুলনামূলক ভালো কোম্পানিগুলোর। ক্ষতিগ্রস্ত পিপল কিন্তু আমাদের বাই রিক্সাওয়ালা, একেবারে দিন মজুর, কৃষক। আমরা যদি 36টা লাইফ ইন্স্যুরেন্সকে ধরি, 30টা কোম্পানি কিন্তু এক্সিলেন্ট পেমেন্ট করছে। ওইটা কিন্তু আমরা যারা পাচ্ছে তারা কিন্তু বলছে না, একদিনও ক্লেম সেটেল করছে এমন কোম্পানি মার্কেটে আছে। যাদের কারণে বিপদে পড়েছে বিমা খাত, তাদের শাস্তির আওতায় নিয়ে আসার পাশাপাশি গ্রাহক সুরক্ষায় বিশেষ তহবিল নিয়ে সরকারকে এগিয়ে আসার তাগিদ বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের। যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আনা উচিত। একটা জায়গাতে আসুক, সরকারটা সাপোর্ট দিয়ে যদি সাময়িক টাইমের যদি নেয়, তারপর এটাকে নিয়ে একটা পর্যায়ে গিয়ে তারা সেই লোনটা হয়তো পরিশোধ হয়ে যেতে পারে, যেটা ব্যাংকে তারা করতেছে। তাহলে গ্রাহকের কিন্তু একটা নির্ভরশীল হলো যে না, আমি আমার টাকাটা পাবো। ইডরা বলছে দুর্বল কোম্পানিতে চলমান বিশেষ অডিট শেষ হলেই নেওয়া হবে ব্যবস্থা। আইডিআর পর্যবেক্ষণে লাইফের মোট 15টি কোম্পানি উচ্চ ঝুঁকিতে রয়েছে, 15টি মধ্যম ঝুঁকিতে রয়েছে, কিছু বিশেষ অডিটের ব্যবস্থা করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ক্লেম সেটেলমেন্টের জন্য ব্যবস্থা নেওয়া হবে। দেশে মোট 36টি জীবন বীমা কোম্পানির মধ্যে শেয়ার বাজারে তালিকাভুক্ত রয়েছে 15টি প্রতিষ্ঠান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। বিমা খাতে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিমা কোম্পানি মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BIA প্রেসিডেন্ট সাইদ আহমেদ।
জনাব সাইদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, থ্যাংক ইউ। আমরা একটু শুরুতে জানতে চাই যে প্রতিবেদন দেখলাম আমরা, সেক্ষেত্রে আপনারা এখন নতুন সেটআপে কাজ শুরু করেছেন, নতুন নতুন পদক্ষেপ নিয়ে কাজ করছেন, যদি একটু জানান যে কি ভাবে আপনারা কাজ করছেন নতুন করে উদ্যমে। আপনারা জানেন সবাই যে আসলে বিয়ে একটা নতুন প্রতিনিধি আসছে। তো এটা সংগঠনটা শুরু হয়েছে 1988 সাল থেকে, তারপর থেকে এ পর্যন্ত কখনো নির্বাচন হয়নি। আমরা এই প্রথম এবার নির্বাচিত প্রতিনিধি। তো আমরা যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলিকে ওভারকাম কিভাবে করা যায়, যেটা শাসন আইনের শাসনগুলি আছে সেটাকে আরও কিভাবে ভালো করা যায় সেগুলি নিয়ে আমরা কাজ করছি। প্রতিনিয়তই আমরা ইডরাদের সাথে যোগাযোগ রাখছি এবং আমরা প্রতিনিয়ত মিটিং করছি এবং আমাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যা কিভাবে ওভারকাম করা যায় সেগুলি আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে যদি বলি যে বলা চলে যে এদিকে ডিএসসিতে পুঁজিবাজারে কিন্তু বড় ধরনের একটা সংখ্যা কিন্তু আছে, ভালো একটা অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে যে 36টার মধ্যে আমরা দেখি যে 15টি প্রতিষ্ঠানই ডিএসসিতে পুঁজিবাজারে স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে তালিকাভুক্ত। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের এত শক্তিশালী অবস্থা থাকা সত্ত্বেও অর্থনীতিতে ভঙ্গুর অবস্থা, আসলে এটা কি পলিসিগত কোনো সমস্যা না কি মনে করছেন? আসলে এটা এই প্রশ্নটা আসছে, এটা আমরা মনে করি যে একটু প্রচারের অভাব আছে। সত্যি কথা বলতে মানুষ কিন্তু নেগেটিভ প্রশ্নকে বা নেগেটিভ কথাগুলিকে বেশি ফলাও হয়, প্রচার হয়। তো এ ব্যাপারে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আমরা যদি পজিটিভ আকার নিয়ে যদি আমরা নিউজটা করি, যেটা একটু আগে আপনি বললেন যে 15টা লিস্টেড কোম্পানি আছে, শক্তিশালী একটা এই অর্থনৈতিক সেক্টরটা শক্তিশালী, বাট তারপরে কেন এই অবস্থা? তো এই কথাগুলি আমাদেরও। তো আমরা যদি পজিটিভ কথাগুলি নিয়ে যদি কাজ করি, আপনারা জানেন সারা পৃথিবীতেই দেখেন আজকে ইন্স্যুরেন্স সেক্টরগুলি কোথায়, কোন অবস্থায় দাঁড়িয়ে আছে, তাদের প্রবৃদ্ধি কী পরিমাণ, আমরা যেখানে 1%-এর নিচে আমরা, তাই না? তো সেক্ষেত্রে এটাকে আমরা যদি সেটা নিয়ে কাজ করি, তো এখন কিছু তো আছে প্রবলেম, যেমন ধরেন আপনার গত সরকারের আমলে যে কিছু লাইসেন্স তারা দিয়েছেন, সেখানে সেই লাইসেন্সগুলি তারা দিয়েছেন হয়তো সঠিকভাবে তারা নির্ণয় করেননি, রাজনৈতিক ইয়েতে তারা এটা দিয়েছেন, তাই না? তো সেখানে অনেকগুলি প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, যেমন ধরেন অব্যবস্থাপনা, এবং তারা ধরেন টাকাগুলি কিভাবে লুটপাট করা যায়, কিভাবে স্বাভাবিক মানুষের সাধারণ মানুষের কাজ না দিয়ে টাকাগুলি করা যায়। তার পাশাপাশিতে আপনার ধরেন যেমন কিছু দুর্বলতা আছে, যেমন ধরেন পলিসির যে কিছু দুর্বলতা আছে, সেই পলিসিগুলি সঠিকভাবে মানুষের কাছে প্রচার করা হয় না। এগুলি অনেক কিছু জটিলতা নিয়ে আসলে একটা জায়গাতে আসছে। তা আমি মনে করি যেগুলি নিয়ে আমরা কাজ করতেছি, আমরা আশা করি, বিশ্বাস করি যে এটা একটা জায়গায় আসবে ইনশাআল্লাহ। প্রচারণার যে বিষয়টি বলছেন সেটি তো অভ্যন্তরীণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাদের প্রোডাক্ট সহ বিভিন্ন যে সেবাগুলো আছে সেগুলো তুলে ধরতে হবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে কোনো সংকটাপন্ন অবস্থা আছে কিনা কি মনে করেন? হ্যাঁ, প্রতিষ্ঠানগুলো কিছু তো সংকট আছে। আমি বললাম যে কয়েকটা কোম্পানির আছে যেগুলি তারা বিভিন্নভাবে তারা তাদের অর্থ আত্মসাৎ করার একটা পলিসি। তো আমাদের এখানে আসলে যেটা সত্যি কথা যে আপনারা যে পলিসির যে কতগুলি নিয়মকানুন সেগুলি যে প্রচার করবে সঠিকভাবে, কারণ এই সেক্টরের আসলে সত্যি কথা কি ভালো লোকজনের আসলে এই সেক্টরে আসেন না। তো এটা নিয়ে আসলে যেমন ধরেন আমাদের অনেকগুলি আমরা কাজ করতেছি, যেটা যেমন ধরেন এটা যদি আমরা স্কুলে হয়, আমরা যদি আপনার কলেজ ইয়েতে হয়, ইউনিভার্সিটিতে, এগুলো যদি আমরা প্রচার করতে পারি এবং এই সেক্টরটাকে যদি আমরা যে সারা পৃথিবীতে কোন পর্যায়ে আছে, আমরা কোথায় আছি, এবং দেখেন একটা বিমা কিন্তু শুধু যে একটা মানুষের জীবন নিয়ে কাজ করে তা কিন্তু না, এটা কিন্তু একটা সুরক্ষা। এর মানে আপনাকে যে কোনো প্রতিষ্ঠান বলেন, আমাদের সেক্টরে তো আপনার দুইটা, একটা হলো সাধারণ বিমা আর হলো জীবন বিমা। তো আপনি জীবন বলেন আর সাধারণ বিমা, প্রত্যেকটা কিন্তু সুরক্ষা, তার পাশাপাশি কিন্তু একটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টও, এটা কিন্তু আপনার মেয়াদ শেষে কিন্তু আপনার একটা ভালো একটা বেনিফিটও পান। তো এই প্রচারগুলি কিন্তু আসলে খুব অভাব হচ্ছে। তো এই পলিসি নিয়ে এগুলো যদি আমরা আসলে প্রকৃত প্রচারটা ঠিকমতো করা যেত, তাহলে হয়তো সাধারণ জনগণ এটা বুঝতে পারতো এবং এটা ওভারকাম করা ইজি হতো আর কি। সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো দুরবস্থা আছে সেই প্রতিষ্ঠানগুলো টেনে তোলা, কিংবা আর্থিক খাতে যেভাবে সংস্কার শুরু হয়েছে, এই খাতের সংস্কারে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন, কিংবা সংশ্লিষ্ট সংস্কার ডিপার্টমেন্ট তারা কি পদক্ষেপ নিচ্ছে? তারা আপনারা জানেন এই আগস্টের পরে তো তারা অনেক দিন পর্যন্ত তাদের কাজে একটা স্থগিত আসছিল। তো এখন তো তারা একটা ওভারকাম করেছে, এখন ইডিএটা নিয়ে প্রচুরভাবে কাজ করতেছে, সেই সংস্কার নিয়ে কাজ হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে যে সংস্কার করা কীভাবে করা যায় সে ধরনের সংস্কারের প্রয়োজন আছে। যেমন যারা অর্থ আত্মসাৎ করেছে তাদেরকে যে একটা আইনগতভাবে যে তাদেরকে একটা অ্যাকশানে যাবে, সেটা কিন্তু আইনগতের একটা ত্রুটি আছে। তো সেটা নিয়ে এরা আসলে কাজ করতেছে এবং সেটা নিয়ে আমাদের যারা স্টেক হোল্ডার আছে আমরা বলেছি যে আমাদের স্টেক হোল্ডারদের সাথে বসে কথা বলেন এবং ওভারকাম করে আমরা আসলে একটা জায়গাতে আসি। আমি বিশ্বাস করি আমরা এটার অলরেডি কাজ চলতেছে, তো একটা শীঘ্রই একটা ভালো রেজাল্ট আসবে আমরা বিশ্বাস করি। অর্থনীতির মানে কোন কোন পার্ট এবং অর্থনীতির কত অংশ এখান থেকে বলা চলে যে সম্প্রসারিত করা সম্ভব, এবং অর্থনীতির পার্টে কোন কোন ইয়েতে ভূমিকা রাখা ভালো একটু ভূমিকা রাখা সম্ভব,
এই ইন্স্যুরেন্সের মাধ্যমে কি মনে করেন? এটা তো আসলে সারা পৃথিবীতে দেখেন অর্থনৈতিকভাবে লিড দেয় কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা আসলে ব্যাংকের কথা বলি, ব্যাংক তো আপনার গচ্ছিত টাকা, আপনার টাকাটাকে শুধু ওখানে ইনভেস্ট রাখেন, ও সেটাকে ফার্দার একটা ইনভেস্টমেন্ট করে। কিন্তু বাট আমরা কিন্তু তা না, আমরা তো মানুষের থেকে কিন্তু আসলে টাকাটা আনি, তাই না? আমরা টাকার আনার পিছনে আমরা দুইটা, একটা হলো তার সুরক্ষা দেওয়া, এবং তার পাশাপাশিতে এই টাকাটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট হিসাবে কাজ করা। তো সারা পৃথিবীতেই যে আমাদের আশেপাশের দেশে দেখেন আপনার 3 থেকে 5% পর্যন্ত তাদের প্রবৃদ্ধি আছে এই সেক্টরের, সেখানে আমাদের 1%-এর নিচে। তো এই প্রচারটা খুবই প্রয়োজন। আমরা যদি এই সেক্টরে করি তাহলে এটা এখন আমাদের ধরেন যে আমরা সাধারণ বিমার কথা যদি এসে ধরি, এখন আমাদের 5,000 কোটি টাকার কাজ হয়, এটাকে কেন 25,000 কোটি টাকা করা যায় না? আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় সারা পৃথিবীতেই প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা বিমা নেওয়া যায়। এই যে একটা প্রচার যে আপনাকে এটা নিলে আপনার এই লাভ হবে, যে এটা শুধু আপনার সে ধরেন একটা মোবাইলের কথাই যদি আমরা বলি, আপনি যদি একটা বিদেশে একটা মোবাইল আপনি যদি কিনতে যান, তাহলে কি বলে সেখানে যে আপনার প্রথমে আপনার কাছে মোবাইলটা বিক্রি করে, তারপরে বলে যে আচ্ছা এই মোবাইলের একটা গ্যারান্টি, আচ্ছা ওকে এতদিন, আপনি ইচ্ছা করলে এটাকে একটা বিমা নিতে পারেন। আবার বলে যে মোবাইলটা ভেঙে যেতে পারে, এটার জন্য একটা গ্যারান্টি নিতে পারেন। আপনার মনে করেন যে এই যে ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে, আপনার সফটওয়্যারটা নষ্ট হতে পারে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এক একটা পলিসি তারা বিক্রি করা যায়। কিন্তু আমাদের দেশে কি সেটা নাই। আমরা মনে করি যে এই যে আগের দিনের সেই যে একটা মানদাদার আমলে যে আগের দিনের যে প্রথাগুলো ওই নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে। আমরা যদি নতুন নতুন প্রোডাক্টগুলি সেল করি, এবং এই ক্ষেত্রে যদি শুধু আমরা না, সরকারও কিন্তু এগিয়ে আসতে হবে। সরকার যদি এগিয়ে আসে, আমরা একটা বিষয় দেখি যে অন্যান্য দেশের বেশ কিছু শর্তে কিন্তু থাকে যে লাইফ বিমা করা আছে কিনা। সেক্ষেত্রে আমাদের এখানে গুরুত্বপূর্ণ কোনো খাতের এরকম বাইন্ডিংস করতে পারে কিনা গভর্নমেন্ট, কিংবা আপনার কোনো পলিসিতে এটা করতে পারেন কিনা? এটা আমরা সরকারের সাথে কথা বলতেছি, ইডির সাথে আমরা এই কথাগুলি বলতেছি যে অবশ্যই পারে। আমরা প্রত্যেকটা সেক্টরে যদি আমরা এটা করি যে আমরা যেন প্রত্যেকটা জায়গায় বিমা করতে হবে। আপনি যদি প্রাইভেট বলেন, সরকারি বলেন, তাদেরকে যদি বলা হয় যে তাহলে কী হলো, প্রত্যেকটা মানুষ কিন্তু একটা সুরক্ষা পেয়ে যাচ্ছে। শুধু যে পেনশন থাকবে তা কিন্তু না, তার পাশাপাশিতে যদি একটা বিমারও যদি একটা ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু সিকিউর হিসেবে থাকলো, তাই না? এটা আমি মনে করি যে এটা হওয়া উচিত। কিন্তু আমরা বিগত প্রায় বলা চলে 10 বছর হলো কথা শুনে আসছি যে 1% নয়, আমাদের যে জনগোষ্ঠী স্বাস্থ্য বিমাতে 1% এখানে অন্তর্ভুক্তি নেই। সেক্ষেত্রে এই যে আলোচনা সমালোচনা অনেক চলেছে, পরিসংখ্যান আসছে, কিন্তু বাস্তবে আসলে কতটুকু অগ্রগতি হলো, কিন্তু এই পদক্ষেপ না নেওয়ার পেছনে আসলে ঘাটতি কোথায় ছিল, কি মনে করেন? এই ঘাটতিটা সবচেয়ে বেশি প্রয়োজন হলো মানে মনে করেন যে আমাদের যে নেতিবাচক যে কথাগুলি যে ছড়ানো হচ্ছে কিছু কিছু ওই যে কোম্পানির কারণে, সেটা নেতিবাচক একটা প্রভাবগুলো যাচ্ছে। এবং মিডিয়ার একটা ব্যাপার, যে মিডিয়ার কাছে মানুষ আশ্রয় চায়। মানুষ যদি কোথাও কোনো আশ্রয় না পায় তাহলে কোথায় যাবে? মিডিয়ার কাছে আসে। তো এই যে তাদের কাছে এই প্রচারগুলি আসে, কিন্তু ওই যে পজিটিভ মেসেজগুলি যদি না যায়, যে এই যে আপনি বললেন একটু আগে যে 100%-এর তো বিমা পরিশোধ করা হচ্ছে, সেই কথাগুলি কিন্তু আসতেছে না। কিন্তু একটা লোক কিন্তু দিচ্ছে না, ওই কথাগুলি কিন্তু আসতেছে অ্যাগেন এন্ড অ্যাগেন। কিন্তু যদি যে এর পাশাপাশিতে ভালোগুলি আছে, আপনি দেখেন এই যে এখন 36টা কোম্পানি, এই 36টা কোম্পানির মধ্যে আপনি মাত্র 3-4টা কোম্পানি শুধু খারাপ, আর বাদবাকি 32টা তো ভালো করতেছে। এই 32টার কথা কিন্তু কোথাও আসতেছে না। তো এইটাই মনে করেন যে এই প্রচারগুলো যদি করা যায়, তাহলে এটা যদি ভালো খারাপ তো ইন্ডাস্ট্রিতে থাকবেই, কিন্তু খারাপ যারা স্বার্থ কিংবা বলা চলে যে আমার স্বার্থ নিয়ে যারা সিনেমিনি খেলছে, তাদের ব্যাপারে আসলে জবাবদিহিতা, দায়বদ্ধতার জায়গাটা তৈরি হয়নি দেখেই কি এরকম অপপ্রচার কিংবা যেটাই বলি আমরা, এরকম ঘটনা ঘটছে কি? তা তো ন্যাচারালি যারা আপনার সমাজের খারাপ লোক থাকবে তারা তো সুযোগ খুঁজবেই। তো আইনের যদি যেখানে ঘাটতি যদি থাকে তাহলে তো সেটা হবে। এবং সেই আইনের ঘাটতি নিয়ে আসলে কিন্তু আমাদের আজকে যে আইডিয়ারে তারা কাজ করতেছেন, এবং তারা যেমন ধরেন যে অনেক প্রতিষ্ঠান আছে আজকে গ্রাহকদের টাকা মেরে তালা মেরে চলে গেছেন। এখন সেখানে আপনার দেখেন এটা কিভাবে যাবে, তার তো একটা আইনের একটা থাকবে, এই তালাটা ভাঙবে কে? সবশেষ একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে ব্যাংক খাতে যেভাবে চাকরি বাজার তৈরি হচ্ছে মেধাবীদের, সেক্ষেত্রে বিমা খাতে কতটা আসলে এখানে চালু সম্ভাবনা কতটুকু দেখছেন? কি অবস্থা? সম্ভাবনা অনেক বেশি। সবটাই হলো প্রচারের ব্যাপার। আপনি যদি ধরেন, আপনি যদি স্টাফদেরকে যদি সুরক্ষা দেওয়া যায়, আপনি যদি ধরেন প্রতিটা জায়গাতে যদি আপনার একটা গ্র্যাচুইটি বলেন, আপনার পেনশনের বলেন, এগুলো যদি নিশ্চিত করা যায়, তাই না, তাইলে কিন্তু এই সেক্টরটাতে আসবে। এখন এই সেক্টরটার সম্বন্ধে প্রত্যেকটা মানুষের একটা খারাপ ধারণা, ও মানে ইন্স্যুরেন্স মানে এটাকে খারাপ ভাষায় বলা হয় যে একটা দালালি একটা। তো এই সেক্টরটাকে আমরা এটা ওভারকাম করতে চেষ্টা করতে, যে এই মেসেজগুলিকে যে ভালো ভালো লোক যদি আমাদের এটা আনা যায় এবং যদি ম্যান্ডেটরি করা যায়, এবং আমরা যদি তাদেরকে বিদেশে প্রশিক্ষণ দেওয়াতে পারি, এই ক্ষেত্রে কী হবে, সরকার এবং স্টেক হোল্ডার উভয়কে কিন্তু একত্রে বসে যদি কাজ করে, এবং তার পাশাপাশি যদি আপনাদের এই মিডিয়া ম্যানের আমি আপনাদের মাধ্যমে আজকে আমি আহ্বান করব
যে আপনি আমাকে এনেছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং আপনাদের মাধ্যমে যদি আরও আমরা এটাকে আরও যদি সংগত করা যায় তাহলে আমরা এটা একটা ভালো রেজাল্ট আসবে আমরা বিশ্বাস করি আর কি। অনেক অনেক ধন্যবাদ শাহিদ ভাই আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। দর্শক, আলোচনা করছিলাম বর্তমানে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BI এর প্রেসিডেন্ট সাইদ আহমেদ। এবার বন্ধ বাণিজ্যের খবর। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। আগামী 2রা অক্টোবর থেকে বিমানবন্দরের সমুদ্রের বুক ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট। রানওয়ে পুরোপুরি প্রস্তুত হলেও বিমানবন্দরটির গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনও বাকি, আর নির্ধারিত সময়ের আগে তা শেষ করতে কাজ চলছে জোরে সোরে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের বুক ছুঁয়ে এবার উঠবে আন্তর্জাতিক ফ্লাইট। কক্সবাজার বিমানবন্দর রূপ নিচ্ছে আন্তর্জাতিক রূপে। 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা। রানওয়ে সম্প্রসারণে যোগ হয়েছে অতিরিক্ত 1700 ফুট, যার পুরোটাই সমুদ্রের বুকের উপর। এখন রানওয়ের মোট দৈর্ঘ্য 10,700 ফুট, যা দেশের দীর্ঘতম রানওয়ে। আশা করছি যে আমাদের যে অপারেশনের যে টার্গেট লাইন তার আগে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে টার্মিনাল ভবনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। যাত্রী অভ্যর্থনা, ইমিগ্রেশন, কনভেয়ার বেল্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে দ্রুত গতিতে। মানে পুরো কাজ যদি একেবারে সম্পূর্ণ শেষ করতে হয় তাহলে আমাদের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। এটা আমাদের পিডিএম স্যার মহোদয় অলরেডি কর্তৃপক্ষের সাথে এটা আলোচনা করছে। বিশেষজ্ঞরা বলছেন বিমানবন্দরের আন্তর্জাতিক রূপ কক্সবাজারের পর্যটন ও অর্থনীতিতে আনবে বিপ্লব। সারা কক্সবাজার, ইনানি পর্যন্ত, টেকনাফ পর্যন্ত যারা ট্যুরিস্ট জোন যেটা আমাদের, এই সমস্তটা এলাকার নিরাপত্তা কিন্তু ইনভলভ। এয়ারপোর্ট ফেসিলিটিস, কাস্টম, ইমিগ্রেশন সবগুলো এবং বন্ডেড ওয়্যারহাউস, এই ফেসিলিটিগুলো এনশিওর করে আমি মনে করি কক্সবাজারের একটা অর্থনীতির একটা আমূল পরিবর্তন ঘটবে। 2021 সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর এটি। আকাশপথে আন্তর্জাতিক সংযোগ খুলে গেলে এই জনপদে খুলে যাবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। সাদা পাথর লুটপাটে বিরূপ প্রভাব পড়ছে ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্রিক অর্থনীতিতে। সংকটে পড়েছে হাজারের বেশি মানুষের জীবনযাপন। পাথর লুটের পর পর্যটক কমায় ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। যদিও জেলা প্রশাসনের আশা পাথর প্রতিস্থাপন শুরু হওয়ার পর ফের চাঙ্গা হবে ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্রিক অর্থনীতি। উপবণিকের সঙ্গে নিয়ে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন, ছবি তুলেছেন মোমেন হোসাইন। হারুন ও রশিদ অপরূপ সাদা পাথর পর্যটন কেন্দ্র ঘিরে গত প্রায় অর্ধযুগ ধরে তার রুটি রুজি। ধলাই নদীর এপার ওপার নৌকায় যাত্রী পারাপারই তার জীবিকা। পর্যটন কেন্দ্রে খাবার হোটেল চালান জগন্নাথপুরের বুকুল বিশ্বাস। পাথর লুটের পর উভয়ের অভিজ্ঞতা মিলে গেছে একই বিন্দুতে। ভোলাগঞ্জে পর্যটক কমায় আয় রোজগার অর্ধেকে নেমে এসেছে দুজনেরই। বেশি হয়েছে, তখন কমছে। লোকজনের ফোনতে আছে পাথর লুটপাট হয়ে গেছে, এখন লোক কম আসে। আগে এই শুক্রবারের দিনও 10টা-12টা মারতাম, এখন তো 3টে আর 4টে। এখন কোনবা মনে হয় যে আসি টিকে আসি, খুবই খারাপ অবস্থায়। ওর থেকে বেশি আমাদের 4 ভাগের 3 ভাগ কমে গেছে। ভোলাগঞ্জ নৌকাঘাট আর সাদা পাথর। ধলাই নদীর দুই পারে আছে খাবার, কসমেটিক্স, শোপিস সহ বিভিন্ন ধরনের 1.5 শতাধিক দোকান। নৌকা পারাপারে যুক্ত আছেন 300 থেকে 350 মানুষ। পর্যটকদের ছবি তোলাও এখানে অন্যতম জীবিকা। সব মিলিয়ে ভোলাগঞ্জে পর্যটন ঘিরে গড়ে উঠেছে হাজারো মানুষের কর্মসংস্থান। কিন্তু পাথর লুটের পর পর্যটন কমায় আয়ের টান পড়েছে সবারই। লোকজন একদম বন্ধ হয়ে গেছিল, লোক আসছিল না একবারই। তোমার সবাই ওদেরকে বেতন দিতে পারছি না। ব্যবসা বাণিজ্য একবারে মোটেই হইতেছে না এখন, বর্তমানে মানে কমিয়ে গেছে। পর্যটক আসলে ব্যবসা হয়, পর্যটক না আসলে আমাদের ব্যবসা নাই। অনেক জায়গায় দোকানপাট খালি, মানে এখানে আছে আপনার দোকান হাতে গোনা 15টা আছে, শুধু টুরিস্ট না আসার কারণে। আমরা 10 জন আসলে 5 জনের ইনকাম হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ 5 জন হয়েছে না, এরকম চলতেছে। যদিও জেলা প্রশাসনের আশা পাথর প্রতিস্থাপন শুরু হওয়ায় আবারও স্বরূপে ফিরবে ভোলাগঞ্জের পর্যটন খাত। পাথর যে প্রতিস্থাপনের কাজটা সেটা আসলে একেবারে সমগতিতেই এগিয়ে চলছে। এটা একটা সময় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়। সবসময় একরকম পেস দেখা যাবে না, এটা দেখা যাবে নানানভাবে। কিন্তু আমরা কিন্তু 2 দিনে
প্রায় 50,000 ঘনফুটের মতো পাথর রেজিস্টার করতে পেরেছি, 1 লাখ ঘনফুটের মতো পাথর উদ্ধার করা গেছে। এছাড়াও অসংখ্য পরিমাণ পাথর বিভিন্ন জায়গায় আছে যেগুলো আমরা চিহ্নিত করেছি এবং আটকও করেছি, কিন্তু ওখানে পাঠানো যায়নি এখনো, আমরা পাঠানোর প্রক্রিয়ায় আছি আর কি। সংশ্লিষ্টরা বলছেন সাদা পাথর কেবল ভোলাগঞ্জেরই নয়, ইতিবাচক ভূমিকা রাখছে পুরো জেলার পর্যটন কেন্দ্রিক অর্থনীতিতে। ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটের প্রভাব কেবল এক কেন্দ্রিকই নয়, পরিবেশগত, পর্যটন কিংবা স্থানীয়দের ব্যবসা বাণিজ্য সবখানে এর প্রভাব পড়েছে কম বেশি। তবু স্থানীয়দের আশা আবারও আগের রূপে ফিরবে ভোলাগঞ্জ, ফের চাঙ্গা হবে পর্যটন কেন্দ্রিক অর্থনীতিও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। লুটপাটের সাদা পাথর উদ্ধারে ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকে তল্লাশি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপু বণিক, সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া যে যৌথ বাহিনীর যে অভিযানটি রয়েছে সেটি কিন্তু আজকের পঞ্চম দিন, এবং এই পঞ্চম দিন কিন্তু ভোর থেকে এখন অবধি পর্যন্ত আসলে এই অভিযানের চলমান যে প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। আপনাদেরকে যদি আজকের একটু পরিস্থিতি বলতে চাই, আজকে কিন্তু সিলেট থেকে যে ট্রাকগুলো আসার কথা রয়েছে, যে খালি যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা যে জায়গাটাতে আছি এটি হচ্ছে বরশোলা, এবং এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি চৌকির প্রথম চেকপোস্ট, এবং এখান থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে কিন্তু আরেকটি তল্লাশি চেকপোস্ট রয়েছে, এবং এখানকার যিনি ওয়ারেন্ট অফিসার রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আশরাফ, যিনি রয়েছেন এখানে, তার কিন্তু অবস্থান নিয়েছেন, এবং তার তত্ত্বাবধানে কিন্তু আজকের এই সকাল থেকে কিন্তু এই অভিযানটি কিছু পরিচালনা করা হচ্ছে। এবং এখানকে যে ভোলাগঞ্জ অভিমুখী যেগুলো ট্রাকগুলো ঢোকার চেষ্টা করছে তাদেরকে কিন্তু এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং পর্যায়ক্রমে কিন্তু তাদেরকে আবার এই জায়গাটাতে কিন্তু রাখা হচ্ছে, লাইন করে রাখা হচ্ছে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে যেহেতু বুধবার মধ্যরাত থেকে কিন্তু সাদা পাথরের যে বিপুল পরিমাণ যে লুট হয়েছিল সেই লুট পাথরগুলোকে আসলে ফেরানোর জন্য কিন্তু এই যৌথ অভিযানগুলো পরিচালিত হচ্ছে, এবং আজকে কিন্তু আজকে 3 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি গঠন হয়েছিল, আজকে কিন্তু সেটির প্রতিবেদন দেওয়ার একদম শেষ তারিখ। এখন অবধি পর্যন্ত কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে এখনো সেটির তথ্য কিন্তু নিশ্চিত হয়নি। সেটির তথ্যগুলো যদি আসে তো সেই ক্ষেত্রে আসলে কতটুকু পাথর লুটপাট হয়েছিল এবং কতটুকু পাথর আসলে প্রতিস্থাপন করা হয়েছে তার কিন্তু পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন কিন্তু আমাদেরকে দেওয়ার কথা রয়েছে। এবং গতকাল পর্যন্ত কিন্তু প্রায় 2,50,000 ঘনফুট পাথর কিন্তু গোয়েনঘাটের যেটি রয়েছে সেখান থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু এই পাথরগুলো কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল। তো যেহেতু এই বিষয়গুলো আসলে সামনে আসছে, তো এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠছে, এবং স্থানীয়রা বলছেন প্রায় যে পরিমাণ পাথর লুটপাট হয়েছে, তো এই পরিমাণ পাথর পুনরায় প্রতিস্থাপন করা হবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো আসলে এই ছিল সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের যে পাথর লুটপাটের একদম সর্বশেষ পরিস্থিতি। আমার কাছ থেকে এই বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি চৌকি থেকে একদম সর্বশেষ তথ্য। লুটপাট হওয়া সাদা পাথর উদ্ধারে তল্লাশির অভিযানের খবর জানাতে আমি সরাসরি ছিলাম সিলেটে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দর্শক, সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বিস্তারিত জানাতে চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। আমরা দেখেছি যে গত কাল কার্যদিবসও কিন্তু আমরা দেখেছি যে ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু লেনদেন শেষ হয়েছিল, এবং আজকে যেটি কার্যক্রম শুরুর এখন পর্যন্ত আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি 37 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স, অবস্থান করছে 5,387 পয়েন্টে। এছাড়া 8 পয়েন্ট বেড়ে 1,171 পয়েন্টে অবস্থান করছে ডিএসসি সূর্য সূচক, এবং ডিএসসির 13 যেটি বিশেষায়িত সূচক সেটি কিন্তু 12 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 2,086 পয়েন্টে। এছাড়া এখন পর্যন্ত হাত বদল হয়েছে 78,382টি শেয়ার, যার বাজার মূল্য আমরা দেখছি 276 কোটি 21 লাখ টাকা। প্রায় 270টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, ঊর্ধ্বমুখী প্রবণতায় তাদের চলছে, এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে কিন্তু 70টি, এবং নিম্নমুখী অবস্থানে প্রতিটি 51টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু নিম্নমুখী অবস্থান দেখছি আমরা। সেক্ষেত্রে শীর্ষ যে 20টি প্রতিষ্ঠান আমরা যদি আজকের কার্যদিবসে অর্থাৎ সপ্তাহের শেষ কার্যদিবস সেটি যদি একটু জানাতে চাই, সেটি কিন্তু আমরা শুরুতেই দেখছি যে ব্যাংকিং প্রতিষ্ঠান যাদের সিটি ব্যাংক, শুরুতেই তাদের আজকের যে হাত বদল হচ্ছে তার প্রতিটি শেয়ার সেটি কিন্তু 24 টাকা 50 পয়সা, সর্বোচ্চ মূল্য ছিল 24 টাকা 50 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা 23 টাকা 70 পয়সা দর কিন্তু প্রতিটি শেয়ার বিক্রি করেছে সিটি ব্যাংক।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2 নম্বর অবস্থানে দেখছি। এটিও সরকারি প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি শেয়ার হাত বদল করছে 116 টাকা 50 পয়সা, সর্বোচ্চ ছিল 119 টাকা 80 পয়সা। এছাড়া 3 নম্বর অবস্থানে অরিয়ন ইনফিউশন প্রতিষ্ঠানটি 462 টাকা 40 পয়সা শেয়ার বিক্রি করছে। 4 নম্বর অবস্থানে রয়েছে মাগুরা মাল্টিপল প্যালেক্স প্রতিষ্ঠানটি 100 টাকা 50 পয়সা দরে প্রতি শেয়ার বিক্রি করছে। এছাড়া 5 নম্বর দেখছি আমরা এশিয়াটিক ল্যাব, 6 নম্বরে রয়েছে আর একটি সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড। তো সব মিলে বলা যায় যে ঊর্ধ্বমুখী প্রবণতায় যেহেতু সপ্তাহের শেষ কার্যদিবস শুরু করেছে এবং দিন শেষেও কার্যক্রম একই থাকবে এমনটি প্রত্যাশা করছে সাধারণ বিনিয়োগকারীরা। এই ছিল ডিএসসির সবশেষ। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময় বাণিজ্য। চালের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে হিলি স্থলবন্দরে চাল পৌঁছালেও শুল্ক জটিলতায় গত 4 দিনেও এসব খালাস করেননি ব্যবসায়ীরা। গত মঙ্গলবার থেকে শুরু হয় হিলি স্থলবন্দরে চাল আমদানি। আমদানিকারকদের দাবি, চালের আমদানি শুল্ক 63.25% শুল্ক দিয়ে চাল ছাড় করলে ডিউটি দিতে হবে কেজি প্রতি প্রায় 40 টাকা। ফলে প্রতি কেজি চালের আমদানি মূল্য দাঁড়াবে 95 টাকার উপরে। এমন প্রেক্ষাপটে চাল খালাসে ক্ষতির মুখে পড়তে হবে বলে দাবি তাদের। হিলি কাস্টমসের তথ্য মতে গেল 3 কার্যদিবসে বন্দর দিয়ে ভারতীয় 61 ট্রাকে 2681 মেট্রিক টন চাল এসেছে। খরার অতিবৃষ্টির পরও এবছর আউশের ভালো ফলন হয়েছে মৌলভীবাজারে। ধান কাটা, মাড়াই ও ঘরে উঠানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে লাভজনক হওয়ায় অঞ্চলে আউশের আবাদ বৃদ্ধি পাচ্ছে। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। মাঠ জুড়ে সোনালী ধান কাটতে ব্যস্ত মৌলভীবাজারের কৃষকরা। যদিও চাষাবাদের শুরুতেই খরা ও অতিবৃষ্টিতে আউশের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েন তারা। সব সংখ্যা কাটিয়ে ভালো ফলনে হেক্টরে গড় উৎপাদন হয়েছে 2.72 মেট্রিক টন করে। মোটামুটি ভালো ধান ফসল হয়েছে, কিছুটা মেঘ বৃষ্টি তো নষ্ট করছি। 20-25 মণ ধান হইব, এটা আমি আশাবাদ দিই। খরচ দিয়ে আমার লাভবান হইব। বৃষ্টি তারপর খরার পরেও আউশ আবাদ ভালো হয়েছে। পরামর্শ মেনে সময় মতো সার বীজ দেয়াতে আউশের ভালো ফলন হয়েছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এই বছর আমাদের পক্ষ থেকে কিছু প্রকল্প ভিত্তিক কিছু প্রদর্শনীয় ছিল এবং আমাদের বিডিসি আমাদের সময় মতো বীজ সরবরাহ করেছে, আমাদের সারও সরবরাহ করেছে, বিভিন্ন আমরা সহযোগিতা করে যাচ্ছি আমাদের পক্ষ থেকে, যার ফলে এই আউশ আবাদ আমাদের দিন দিন বাড়ছে এবং কৃষকও আগের তুলনায় একটু বেশি আবাদ করছে। কৃষি বিভাগের তথ্য, মৌলভীবাজার জেলায় এবার 36,824 হেক্টর জমিতে আউশ চাষাবাদের বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,15,708 মেট্রিক টন চাল। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন এ সময় বাণিজ্য। প্রথমবারের মতো গ্লোবাল কমিউনিটি রাইডের ঐতিহ্য নিয়ে রয়্যাল এনফিল্ড রাইড আউটের আয়োজন করেছে রয়্যাল এনফিল্ড। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত রয়্যাল এনফিল্ডের আইকনিক ফ্ল্যাগশিপ শোরুম থেকে শুরু হয়ে পূর্বাঞ্চলের ছুটি রিসোর্টে শেষ হয় রাইড আউট। রয়্যাল এনফিল্ডের প্রতি ভালোবাসা ও আবেগ ভাগাভাগি করে নেন রাইডাররা। এতে অংশ নেয় 140 জনেরও বেশি অংশগ্রহণকারী। বিশ্ববাজারে কমেছে মূল্যবান ধাতুর দাম। কমতির তালিকায় রয়েছে স্বর্ণ, রূপা, কপার, প্লাটিনাম সহ বিভিন্ন ধাতব পণ্যের দাম। বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। সপ্তাহ ব্যবধানে 1.86% কমে শুক্রবার আউন্স প্রতি বিক্রি হয়েছে প্রায় $3,336। কমেছে রূপার দামও। সপ্তাহ ব্যবধানে 0.92% কমে প্রতি আউন্সের দাম দাঁড়ায় প্রায় $38। কমতির দিকে রয়েছে কপারের দরও। 0.18% কমে পাউন্ড প্রতি দাম ঠেকেছে 4.47 সেন্টে। এছাড়া নিম্নমুখী প্লাটিনামের দামও সপ্তাহ ব্যবধানে 0.44% কমে আউন্স প্রতি দাম নেমেছে $1,332.80। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। দেখছেন এ সময় বাণিজ্য। কুয়েতে কর্মী নিয়োগে চালু হলো ভিসা সত্যায়ন ব্যবস্থা। প্রবাসীদের সুরক্ষায় বাংলাদেশ দূতাবাসের যুগান্তকারী এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় দেশটির বাংলাদেশ দূতাবাস চালু করেছে ভিসা সত্যায়ন ব্যবস্থা। নতুন ব্যবস্থায় কুয়েতগামী শ্রমিকদের নিয়োগকর্তা আবাসন, কর্মপরিবেশ ও চুক্তিপত্র যাচাই করে তারপর ভিসা সত্যায়ন করা হচ্ছে। ফলে
কুয়েতে প্রবেশের আগেই প্রবাসীরা পাচ্ছেন প্রতারণা থেকে সুরক্ষার নিশ্চয়তা। দূতাবাসের প্রতিনিধি দল সরেজমিন কোম্পানির অবস্থা যাচাই করে সত্যায়িত করছে। এ প্রক্রিয়ার মাধ্যমে একজন শ্রমিক অন্তত 2 বছরের কর্মসংস্থানের নিশ্চয়তা পাবেন। তবে অভিযোগ উঠেছে, দূতাবাসের উদ্যোগকে বানচাল করতে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু দালাল চক্র। তারা সত্যায়নবিহীন ভিসাধারী শ্রমিকদের ঢাকা বিমানবন্দর দিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে। প্রবাসীদের দাবি, ভিসা সত্যায়ন বাধ্যতামূলক করতে আইনি কাঠামো তৈরি করা হোক, যেন বিমানবন্দরেই তা যাচাই করা হয়। কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা রাষ্ট্রদূতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এই সঙ্গে তাদের দাবি, ভিসা সত্যায়ন ব্যবস্থা যেন স্থায়ী করা হয় এবং আইন করে বাস্তবায়ন নিশ্চিত করা হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেয়াদ শেষ হলেও বছরের পর বছর ঘুরে টাকা পাচ্ছেন না গ্রাহক। আস্থা কমতে থাকায় 14 বছরে জীবন বীমায় পলিসি কমেছে 54 লাখ। উচ্চ ঝুঁকিতে 15টি কোম্পানি, সরকারকে এগিয়ে আসার তাগিদ। আন্তর্জাতিক রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। সমুদ্রের উপর রানওয়ে ছুঁয়ে 2রা অক্টোবর আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা শুরু। কাজ চলছে দ্রুত গতিতে। এবং সাদা পাথর লুটপাটে কমেছে পর্যটক, ধস নেমেছে ব্যবসায়। ভোলাগঞ্জের সংকটে সহস্রাধিক মানুষের জীবিকা। পাথর প্রতিস্থাপন শুরু হয়, পর্যটন অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা। এই ছিল এই সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।